হ্যালো দর্শক বন্ধুরা, আমি মধুমিতা। সকলকে রাধে রাধে, সুপ্রভাত। আজকের নীলষষ্ঠী পুজো আমাদের পাড়াতেই বড় করে পুজো হয়ে থাকে মা মহামায়ার মন্দিরে। যে নীলষষ্ঠী পুজোটা হয়ে থাকে, ও মেলাও বসে, কদিন পরে চড়কের মেলাও বসে থাকে। যেটুকানি পারবো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আজকে সকালবেলা তাই গাছে জল দিয়ে নিয়ে যাব মা মহামায়ার মন্দিরে। ভোর 4টে নাগাদ উঠে পড়েছি, স্নান আমার সারা হয়ে গেছে এবং ঘরের সমস্ত ঠাকুরের কাজও মোটামুটি একটু করে নিলাম। গাছের কিছু ফুল নিয়ে নিলাম মায়ের পায়ে দেবো বলে। তারপরে আমি যাব মামা বাড়িতে। সকালবেলাতেই মামা বাড়িতে যাব, দুই মামি ও মাসির সাথে গিয়ে পুজোটা করব। আর প্রথমেই গর্ভগৃহ যখনই খুলবে মা মহামায়ার মন্দিরের যে প্রথম পুজো, সেই পুজোটা আমাদেরকে দিয়েই শুরু করব। আমরাই সেই প্রথম পুজোতে থাকবো। তার জন্য একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি। অনেক ভোরবেলা প্রচুর লাইন পড়ে, আর এখানে নীলষষ্ঠী পুজোতে প্রচুর দূর দূর থেকে লোক মা মহামায়ার মন্দিরে এসে লাইন দিয়ে পুজো করে থাকে। যথারীতি আমি মন্দিরে পৌঁছে গেছি। এবার মন্দিরে গিয়ে একে একে সবাই মিলে, আমরা বেশ 10-12 জন ছিলাম এই মা মহামায়ার মূর্তি, যা ছোটবেলা থেকেই দেখে আসছি। বাইরে কিন্তু প্রচুর লাইন রয়েছে, এখন থেকেই লাইন শুরু হয়ে গেছে। এই যে মায়ের প্রথম পুজো আমরাই করছি। পুরোহিত মশাই আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে। একে একে গিয়ে বাবার মাথায় জল ঢালছি। ধূপ প্রদীপ বাইরেই জ্বালতে হবে, ভেতরে জ্বালা যাবে না। তারপরে আমাদের পুজো হয়ে গেল। তারপরে আমি আর একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আমার মাসি বসে আছে। তারপরে দুই মামির সাথে গিয়ে আবার বাইরে শিবলিঙ্গ আছে, সেখানেও জল দেবো। এই মামিরা জল দিচ্ছে। এটাই হচ্ছে এখানে অনেক পৌরাণিক ঘটনার অনেক কিছুই আছে। একদিন আপনাদের সবই বলবো। মা মহামায়ার মন্দিরের অনেক পৌরাণিক ঘটনার কথা এখানে আছে। বলে মা একবার শাঁখারির কাছ থেকে শাঁখা পড়বে বলে দুই হাত, অনেক ঘটনা আছে, দুই হাতে এরম করে মা গঙ্গার উপর থেকে শাঁখা পড়বে বলে হাত বাড়িয়ে দিয়েছিল। ছোট ছোট অনেক অনেক ঘটনা আছে মা মহামায়ার মন্দিরে। তারা 3 বোন হয়ে থাকে। ত্রিপুরা সুন্দরী মন্দির, মা মহামায়া, এই সমস্ত মন্দিরগুলো আশেপাশেই রয়েছে। দুই মামি জল দিয়ে, দুধ গঙ্গা জল, ঘি, মধু দিয়ে বাবার মাথায় জল ঢালছে ও এখানে ধূপ প্রদীপ জ্বালানো হবে। আমার জল ঢালা হয়ে গেছে। ভোরবেলার পুজো করতে সত্যি ভীষণ ভালো লাগছে। চারিদিকটা শান্ত পরিবেশ, আর ওদিকে মেলা এখন থেকে জিলিপি ভাজা শুরু হয়ে গেছে। আশেপাশে অনেক দোকান বসে গেছে, সকাল থেকে জিলিপি পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে। আর এই যে বটগাছটা আমি দেখাবো, এই বটগাছটা প্রায় 100 বছরেরও পুরনো হয়ে গেছে। অনেক পুরনো। দেখুন কত ঝুরি বেরিয়েছে। আর বটগাছটা এতই বড় যে পুরো এলাকাটা জুড়ে পুরো ছাওয়া দিয়ে রয়েছে। আলাদা করে কাউকে আর গরম লাগবে না। পুরো বটগাছের ছাওয়াতেই সমস্ত দোকানপাটি বসেছে। যাই হোক, মা মহামায়ার অনেক অনেক ঘটনা আছে। তার মধ্যে ছোট ছোট কয়েকটা ঘটনা আমি বলবার চেষ্টা করছি, মাদের মুখ থেকেই শোনা। আর একটা ছোট করে কথা বলে নিই, আমি আমার বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে। এবার ঘরের ঠাকুরকেও আমি পুজো দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার মন্দিরে যাব। একটা ছোট্ট ঘটনা মা মহামায়ার মন্দিরের কথা বলি, ঠাকুমার কাছ থেকেই শোনা। আমার দিদিমা, যাকে আমি ঠাকুমা বলে ডাকি, বলে থাকে একবার মায়ের খুব শাক খেতে ইচ্ছা করেছে, তাই মন্দিরের চারপাশে ছিল অনেক ওই শাকগুলো ছিল, কড়াই শাক। সেই মা গিয়ে সেই কড়াই শাক তুলছে, আর যে চাষি বলছে কে কে শাক তুলছো, কে শাক তুলছো, ও মেয়ে তুমি কে শাক তুলছো? তখন মা কি করেছে, মা সেই লাল আলতা পরা পায়ে চুল ছেড়ে সেই শাক তুলছিল। আর সেই মা যখন চাষি তাড়া করেছে, সেই শাক নিয়ে মা মন্দিরে ঢুকে যায়। তখন যে ওখানকার পূজারী সকালবেলা দোর খুলে দেখছে মায়ের মন্দিরের ভেতরে, তালা দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে সেই কড়াই শাক নিয়ে মা যে তুলেছিল, সেই কড়াই শাক মায়ের পায়ের কাছে পড়ে রয়েছে। ওটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ তালা দেওয়া, কে তাহলে সেই শাক মায়ের কাছে গিয়ে রাখবে? তখন ওখানকার যে চাষি, সে জানতে পারে যে এইভাবেই মা এসে শাক নিয়ে গেছে। তারপর থেকে সবাই তার ফসলের প্রথমটা মাকে অর্পণ করে। মেলা ঘোরা তো হয়ে গেল। খুব একটা মেলা ঘুরিনি, কারণ হচ্ছে আমার শরীরটাও ভালো ছিল না। আমার বান্ধবীর সাথে মেলায় দেখা হয়ে গেছিল, তাই ওর সাথে একটুখানি কথা বললাম, একটুখানি ঘুরলাম, তারপর বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আমি এইভাবেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।